অফ ক্লাস 12। আজকে আমরা নতুন চ্যাপ্টার পড়াবো, নতুন চ্যাপ্টার স্টার্ট করব। চ্যাপ্টারটার নাম তড়িৎচুম্বকীয় আবেশ। আমি এই ইউনিটটা চলছে যেখানে আমরা চুম্বক ক্ষেত্র, চুম্বকের দরুন মানে কারেন্টের দরুন উৎপন্ন হওয়া চুম্বক ক্ষেত্র, চুম্বকের দরুন উৎপন্ন হওয়া চুম্বক ক্ষেত্র, আর চুম্বক ক্ষেত্রে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার ফোর্স ফিল করা, এইসব নিয়ে চলছিল চ্যাপ্টারটা। এইবার এগুলো তো হলো, তার স্টেপগুলো কি কি ছিল? স্টেপ হলো, প্রথমে আমরা দেখলাম চুম্বক আবিষ্কার হলো। কেন আবিষ্কার হলো? যে একটা স্পেশাল জিনিস, যার একটা স্পেশাল ধর্ম রয়েছে। কেমন ধর্ম? আকর্ষণ বিকর্ষণ ধর্ম, তারপরে দিক নির্দেশক ধর্ম। তারপরে আমরা সেই আকর্ষণ বিকর্ষণ ধর্মটাকে ফিল্ডের মধ্যে নিয়ে আসলাম, যেটা একটা নন কন্ট্যাক্ট ফোর্স, চুম্বক ক্ষেত্র নাম হলো। সেই একই ধরনের ক্ষেত্র কারেন্ট দিয়ে প্রডিউস করলাম। তারপরে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করলাম যে চুম্বক ক্ষেত্রে দ্বারা কারেন্ট এফেক্টেড হয় কিনা, কারেন্ট দ্বারা চুম্বক এফেক্টেড হয় কিনা, চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্র কত, কারেন্টের জন্য চুম্বক ক্ষেত্র কত, ইত্যাদি ইত্যাদি। চুম্বক পদার্থ বললাম আগের চ্যাপ্টারে, যে চুম্বক পদার্থ কি করে চুম্বকে পরিণত হয়, তার জন্য তাকে কি দিতে হয়, ম্যাগনেটিক ফিল্ডে রাখতে হয়, তার ফলে কি হয়, লাইন্স অফ ফোর্স গুলো কেমন করে ঢুকে যায়, কতটা চুম্বকন হয়। একটা চুম্বক যখন চুম্বকে পরিণত হয় তখন তার মধ্যে চুম্বকন চলে আসে। চুম্বকন শিখলাম, হিস্টেরিসিস লুপ শিখলাম, এক্সেট্রা এক্সেট্রা। তারপর পৃথিবী একটা বিরাট চুম্বক, সেটাও শিখলাম। হয়েছে। বাট যেটা এই চুম্বকটা পড়ার যে মেইন উদ্দেশ্য, মানে এই চুম্বকটা কেন, মানে ঠিক আছে সব হয় ইত্যাদি ইত্যাদি ভালো, কিন্তু আমাদের সব থেকে বেশি যে কাজে চুম্বকটা লেগেছে সেটা হলো এই চুম্বক और এই চুম্বক ক্ষেত্র প্রডিউসড বাই চুম্বক और কারেন্ট। কিন্তু মেন কথা হলো চুম্বক ক্ষেত্র যেমন কারেন্ট দিয়ে প্রডিউস করা যায়, সেই চুম্বক ক্ষেত্র যতটা না কাজে লাগে তার থেকে বেশি চুম্বক ক্ষেত্র দিয়ে কারেন্ট তৈরি করা যায়। চুম্বক और চুম্বক ক্ষেত্র দিয়ে কারেন্ট তৈরি করা যায়। ভাবতে পারো, যখন এই জিনিসটা আবিষ্কার হয়ে গেল যে চুম্বক ক্ষেত্র দিয়ে আমি কারেন্ট তৈরি করতে পারবো, তারপরেই কিন্তু কারেন্টের দাম সস্তা হয়েছে। নইলে ভাবো একটা ব্যাটারি, আচ্ছা কারেন্ট প্রথমত চুম্বক ক্ষেত্র কারেন্ট তৈরি করে না, কারণ কারেন্ট বলে কিছু হয় না। কারেন্ট মানে তড়িৎ প্রবাহ। মানে কি তড়িৎ প্রবাহ? মানে ইলেকট্রনের ফ্লো। ইলেকট্রনের ফ্লো মানে কি? ইলেকট্রন তো একটা ধাতুর মধ্যে থাকবেই, ফ্রি ইলেকট্রন তো থাকবেই, তাকে জাস্ট চালাতে হবে। চালানোর জন্য যে এনার্জিটা লাগে, সেই এনার্জিটা দেয় কে? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ব্যাটারি, তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল কে দিতে পারে? একমাত্র ব্যাটারি, যার মধ্যে বিভিন্ন কেমিক্যাল দিয়ে খরচা করে, অনেকটা খরচা করে কেমিক্যাল দিয়ে দুপাশে পজিটিভ আর নেগেটিভ পোল তৈরি করে কি হয়, ইলেকট্রনগুলোকে চালনা করা হয়, তাই তো? মানে ব্যাটারি কি? ব্যাটারি এমন একটা সিস্টেম কেমিক্যাল দিয়ে তৈরি, যার দুপাশে পোল তৈরি করা হয়। একদম এক পাশে পজিটিভের আধিক্যতা আর এক পাশে নেগেটিভের আধিক্যতা। এবার একটা কারেন্ট তার থাকে, মাঝখানে একটা রোধ দিতে হয় খালি, তারের মধ্যে কি ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন গুলোকে এই ইলেকট্রন গুলো রিপাল করে আর এইগুলো মানে অ্যাট্রাক্ট করে, ফলে একটা ফ্লো হয়, ইলেকট্রন গুলো দৌড় লাগাই। দ্যাটস দৌড় ইজ কল্ড কারেন্ট। কারেন্ট কি? তারের মধ্যে থাকা ফ্রি ইলেকট্রনস ফ্লো করাই কে? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। জিনিসটা কি? তড়িৎ চালক বলটা কি? দ্যাট ইজ ব্যাটারি। কাজ কি? জাস্ট পজিটিভ নেগেটিভে দুটো পোল থাকে, এই তো কেমিক্যাল দিয়ে তৈরি করা। তো এই জিনিসটাই যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, তাহলে যে কেমিক্যালের খরচাটা সেটা কিন্তু বেঁচে যাবে। আমার কিছু না, এমন একটা জিনিস লাগবে যার দুপাশে ম্যাগনেটিক মানে পজিটিভ আর নেগেটিভ থাকবে, পোল তৈরি হবে, ব্যাস সেটা ইএমএফ হয়ে যাবে। সেটা তো বিভব পার্থক্য হয়ে গেল, তাই তো? এক পাশে পজিটিভ বেশি, এক পাশে নেগেটিভ বেশি, বিভব পার্থক্য হবে না? পজিটিভ যেখানে বেশি সেটা উচ্চ বিভব, যেখানে নেগেটিভ বেশি সেটা নিম্ন বিভব। বিভব পার্থক্য হলেই তো কারেন্ট ফ্লো করবে, তাই তো? তো এমন একটা, যে কোনো মেটেরিয়াল হোক, অবশ্যই ইলেকট্রন থাকা মেটেরিয়াল হতে হবে, মানে যেমন ধাতুই হতে হবে কোনো একটা। তো কোনো একটা ধাতুকেই যদি আমি ধাতু তৈরি তার উইদাউট ব্যাটারিতে যদি আমি কোনোভাবে ওকে দুটা পোলে ভাগ করে দিতে পারি, তাহলে ওটাই একটা ইএমএফ এর কাজ করবে। সেই ইএমএফটা যদি অন্য কোনো আর একটা ওয়্যারের সাথে লাগিয়ে কোনো যন্ত্র লাগাই, সেই যন্ত্রটা কাজ করবে, চলবে, সেখানে কারেন্টটা ফ্লো করবে, ইলেকট্রনগুলো ফ্লো করবে, দ্যাট ইজ কারেন্ট। দ্যাট ইজ মানে যন্ত্রটা চলবে, যেমন কাজ তেমন করবে। তো কারেন্টটা প্রডিউস হচ্ছে কি? কেন? কে প্রডিউস করছে? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল। সেই তড়িৎ চালক বল যদি আমরা কেমিক্যাল ছাড়া
শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র দিয়ে প্রডিউস করতে পারি, তাহলে কিন্তু অনেক মানে খরচা কমে গেল। আর সেই প্রডিউসটাই করেছিল আমাদের বাবা ফ্যারাডে। বাবা ফ্যারাডে বিশাল বড় বিজ্ঞানী, মানে 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 এক কথায় আমরা সবাই থ্যাঙ্কফুল। নইলে যদি ফ্যারাডে এই এক্সপেরিমেন্টটা, এই মানে কনসেপ্টটা না দিত যে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কারেন্ট তৈরি করা যায়, তাহলে কিন্তু আমরা এত হিউজ কারেন্ট এত সস্তায় পেতাম না। তুমি ভাবছো বাড়িতে বিল বেশি আসছে, ওই সামান্যটা বিল, 3 মাসের বিল, এত কিছু চালাচ্ছ, ফ্যান চলছে, কত কত লাইট চলছে, টিভি, ফ্রিজ, এসি এক্সেট্রা এক্সেট্রা, তারপরেও যদি মাসে 2000 টাকা বিল আসে, অনেক কম হিসাবে। কারণ একটা ব্যাটারি, আগে যখন আমরা ছোট ছিলাম একটা ব্যাটারি দিয়ে একটা টিভি চলতো, সেই ব্যাটারি চার্জ করতে সাইকেলে করে নিয়ে যেত কত দূরে, সেই চার্জ করতে 100 টাকা নিত, 2 দিন চলতো। তো সেরকম প্রত্যেকটা মানে এর জন্য, যন্ত্রের জন্য একটা আলাদা আলাদা করে ব্যাটারি লাগতো, বাইরে কতটা জায়গা লাগতো ভাবতে পারো। তো ফ্যারাডের এই এক্সপেরিমেন্টটা, এই মানে আবিষ্কারটা জন্য আমরা সত্যি খুব থ্যাঙ্কফুল। নাহলে কারেন্ট না চালে ভাবতে পারো যে বাড়িতে একটা শুধু ব্যাটারি আছে যেখান দিয়ে একটা লাইট জ্বলবে, ব্যাস, আর কিছু চলবে না, জীবন কতটা কয়লা। উইদাউট কারেন্ট মানে কোনো বিলাসিতা আছে? কোনো বিলাসিতা নেই। কারেন্ট মানেই বিলাসিতা। মানে তোমার কাছে সব যন্ত্র আছে, এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, কম্পিউটার আছে, কারেন্ট নাই, ভাবতে পারো কি করবে? মোবাইল আছে, চার্জ করবে কোথায়? কারেন্ট নাই। তো কারেন্ট আমাদের জীবনের বিলাসিতা বলো, শান্তিপূর্ণ জীবন বলো, সুখ বলো, সবকিছুর জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর যে জিনিসটা যদি খুব দামি হয় তাহলে তো সবাই নিতে পারবে না সেটা। সেই জন্য সেই দামি কারেন্টটাকে সস্তা করেছে আমাদের বিজ্ঞানী ফ্যারাডে। তুমি ভাবছো তোমাদের বিল, একটা যে কোনো বাড়িতে একটা বাল্ব জ্বলার ফ্যান চলে, কত বিল আছে দেখবে তো? 3 মাসে 400 টাকা বিল আছে, তাতে মাথা খারাপ হচ্ছে। 400 টাকা ভাবতে পারো 3 মাসে, দিনে 1 টাকা বেশি বিল আসে না, 1 টাকা 2 টাকা, ম্যাক্সিমাম 5 টাকা। তো 5 টাকা তুমি এত আনন্দ পাচ্ছ ডিউ টু ফ্যারাডে। সেই জন্য অবশ্যই ফ্যারাডের কাছে সবসময় থ্যাঙ্কফুল থাকবে। ওকে, বাবা ফ্যারাডে। তো ফ্যারাডে কি করেছিল সব পরে আসছি, আগে বলি যে তো এখানে আমাদের এই চ্যাপ্টারটাতে মেন আমাদের ইন্টারেস্ট হলো তড়িৎ চুম্বকীয় আবেশ। আবেশ কেন বলছে ব্যাপারটাকে? যখনই কোনো জিনিস বিনা টাচে তৈরি করা যায় তখন সেটাকে আবেশ হিসাবে ধরা হয়, ঠিক আছে? আবেশ বলা হয়। বুঝতে আস্তে আস্তে বুঝাচ্ছি, দেখো মন দিয়ে। তো প্রথমে ফ্যারাডের কথাতে আসি। ফ্যারাডে একটা এক্সপেরিমেন্ট করেছিল। ফ্যারাডের প্রথম কথাটাই হলো এটা যে ফ্যারাডের এক্সপেরিমেন্টে দেখেছিল যে একটা কোনো পরিবাহী লুপ বলতে হবে কেন? কারণ কমপ্লিট লুপ না হলে কারেন্টটা যদি ফ্লো করে, মানে ইএমএফটা যদি তৈরি হওয়ার পর কারেন্ট যদি ফ্লো করে, সেটা দেখার উপায় থাকবে না, সেটা কমপ্লিট লুপ নিতে হবে, ঠিক আছে? লুপ, সেরকম একটা লুপ নিয়েছিল। সাধারণত এখানে একটা ব্যাটারি দেওয়া হয় লুপে, বল নিলাম, 4 পয়েন্ট নিতে পারে, কোনো প্রবলেম নেই। সেই ব্যাটারিটা কিন্তু নেই লুপটাতে, খালি রোদটা আছে, মানে লাইটটা আছে যেটা জ্বলবে, মানে যন্ত্রটা আছে কিন্তু উইদাউট এনি ব্যাটারি। একটা লুপ নিয়েছিল এবং সেই লুপটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছিল। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট বাই আনাদার কারেন্ট অথবা ম্যাগনেট। মানে ব্যাপারটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে কিন্তু কারেন্ট লাগে। তাহলে আমার লাভ কি যদি জিজ্ঞেস করো, তাহলে তার উত্তর হলো যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে যতটুকু কারেন্ট লাগে, সেই ম্যাগনেটিক ফিল্ড থেকে যে তুমি কারেন্টটা পাবা, সেই কারেন্টটা অনেক বেশি, অনেক হিউজ। ওকে, সেই জন্য লাভ রয়েছে। যদি চুম্বক দিয়েও তুমি চুম্বক ক্ষেত্র না তৈরি করতে পারো, মনে করো যে তোমাকে চুম্বক নাই, বিশাল বড় চুম্বক লাগবে চুম্বক ক্ষেত্র তৈরি করার জন্য, কোনো অসুবিধা নেই। তুমি অল্প কারেন্ট নাও, ব্যাটারি দিয়ে তৈরি করো বা অন্য কোনো উপায়ে অল্প কারেন্ট তৈরি করো। সেই অল্প কারেন্ট থেকেও তুমি কিন্তু অনেক মানে কি বলে এটাকে, চুম্বক, মানে যে চুম্বক ক্ষেত্র পাবে সেই চুম্বক ক্ষেত্র থেকে কিন্তু তুমি যে তারে আবার কারেন্ট তৈরি করবে, সেই তারের পাক সংখ্যা বাড়িয়ে কিন্তু কারেন্ট বাড়িয়ে দিতে পারবা। তাছাড়াও তোমার কাছে ম্যাগনেট দুটোই আছে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, এর বেশি তুমি নিতে পারছো না। তাও অনেক উপায় আছে যে তারে তুমি কারেন্ট মানে তৈরি করবে, সেই কারেন্ট তারে কিভাবে তুমি কারেন্টটাকে অনেক বেশি পেতে পারো, তার অনেক উপায় আছে, আমি একটা আস্তে আস্তে বলছি। তো সাপোজ একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়েছে, সেই কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা এরকম লুপ রয়েছে, কারেন্ট ক্যারিং লুপ, ফ্যারাডে এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো সেই লুপটা যখন রয়েছে, তো ফ্যারাডে দেখলো যখন আমি এরকম একটা লুপকে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলাম, এখানে থাকা যে বাল্বটা, সেটার সাথে সাথে কিচ্ছু হলো না, মানে কোনো জ্বললো না, কিচ্ছু হলো না, নর্মাল যা ছিল তাই থাকলো, যেমন ছিল তেমন থাকলো, নো নাথিং,
মানে কোনো ইএমএফ তৈরি হয়নি, কোনো তড়িৎচালক বল তৈরি হয়নি, কোনো কারেন্ট তৈরি হয়নি, কোনো লাইট জ্বলেনি, এরকম। বাট যখনও এই ম্যাগনেটিক ফিল্ড যেটা নিয়েছিল সেটা কনস্ট্যান্ট না করে ভ্যারিয়েবল করে দিল, মানে কমাতে শুরু করলো, বাড়াতে শুরু করলো। যে ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়াতে শুরু করলো, সাথে সাথে কি হলো, ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটিটা বেড়ে গেল, দ্যাটস মিন বলরেখার ডেন্সিটি বেড়ে গেল। এখানে এরকম ফাঁকা ফাঁকা বলরেখা তৈরি ছিল, তার থেকে বেশি বলরেখা তৈরি হতে শুরু করলো। মানে কি, এই যে লুপটা রয়েছে তার সাথে অতিরিক্ত বেশি বলরেখা লিঙ্ক হতে শুরু করলো। কথাটা বুঝবে, লিঙ্ক মানে লিঙ্ক বলছি তো আধার লিঙ্কের মতো, লিঙ্ক হওয়া, ঢুকে যাওয়া বা টাচ করা, এরকম একটা ব্যাপার। তো যত আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে বৃদ্ধি করছি তত এই লুপটাতে দেখছি আমি এই বলরেখাগুলো লিঙ্ক বেশি করছে। ওকে, তারপরে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড আবার কমাই, তারপর দেখবো লিঙ্ক কম করছি। এবার দুটো কেসে যদি আমি লিঙ্ক বাড়াই বা লিঙ্ক কমাই, দুটো কেসে এই লাইটটা জ্বলে উঠছে। কিন্তু যে মুহূর্তে আমি বেশি ম্যাগনেটিক ফিল্ড হোক, নো ম্যাটার, আমি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করাটা থামিয়ে দিচ্ছি, সাথে সাথে দেখছি এখানে কোনো লাইট তৈরি হচ্ছে না, কারেন্ট প্রডিউস হচ্ছে না, কোনো লাইট জ্বলছে না, কোনো ইএমএফ প্রডিউস হচ্ছে না। তাহলে একটা প্রথম এক্সপেরিমেন্ট কি দেখলে, যে ম্যাগনেটিক ফিল্ডটাকে যত আমি ভ্যারি করব একটা লুপের মধ্যে দিয়ে, তত বেশি ওর ফিল্ড লাইন্স গুলো বাড়বে, কমবে, ভ্যারি হবে। দ্যাটস মিন তত বেশি এর মধ্যে ইএমএফ প্রডিউস হবে, সেই ইএমএফ এর দরুন তত পরিমাণ কারেন্ট তৈরি হবে, ইএমএফ এর দরুন এম যত কারেন্ট তত। তো যে ইএমএফটা যদি ই বলি, তাহলে বিজ্ঞানী ফ্যারাডে কি দেখলো তার এক্সপেরিমেন্টে, যে এখানে যে ইএমএফটা প্রডিউস হবে, মানে নতুন ব্যাটারি তৈরি হবে, তার মধ্যে কোথাও একটা ব্যাটারি তৈরি হবে। ব্যাটারিটাও কেমন করে তৈরি হয়, কি করে ইএমএফ প্রডিউস হয় সেটাও বলবো, কোনো চাপ নেই। হ্যাঁ, বইয়ে পাবেন এটা, যে কারেন্ট তৈরি হয় জানাবে, ইএমএফ তৈরি হয় জানাবে, কেন তৈরি হয় সেটা জানাবে, কিন্তু কিভাবে তৈরি হয় সেটা জানাবে না, বইয়ে নেই, সেটা আমি চেষ্টা করবো জানানোর। ওকে, তো ই যে প্রডিউস হবে সেই ইটা তাহলে কি দেখা গেল, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি। এটা বই পাবে না এরকম করে, হ্যাঁ, বই ডাইরেক্ট করা আছে, আমি একটু আলাদাভাবে বুঝাচ্ছি। যে কি দেখবে তুমি, যে মানে তুমি কেন দেখবে, ফ্যারাডে কি দেখলো, যে আমি ম্যাগনেটিক ফিল্ড যত আমি চেঞ্জ করবো তত বেশি কিন্তু এই বিটা প্রডিউস হবে। দ্যাটস মিন কি, ম্যাগনেটিক ফিল্ডের সাথে উৎপন্ন তড়িৎচালক বল সমানুপাতিক, তার সাথে অবভিয়াসলি তোমার কি বলে এটাকে, উৎপন্ন কারেন্ট সমানুপাতিক হবেই। ওকে, তাহলে ডিপেন্ডস অন বি। তারপরে নেক্সট এক্সপেরিমেন্টে কি করলো, যে এই যে লুপটা, সেই লুপটাকে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্টে রাখলো, মানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করছি না আমি, এবার আমার কাছে স্থির চুম্বক রয়েছে, স্থির। আগেরটা ম্যাগনেটিক ফিল্ড কেমন করে চেঞ্জ করতাম, আগেরটা যদি ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড নিতে হয়, তাহলে আমাকে অবভিয়াসলি একটা সলিনয়েড ইউজ করতে হবে এবং সলিনয়েডের কারেন্ট বাড়াতে কমাতে হবে, তাহলে সেই হিসাবে কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ড বাড়বে কমবে, ঠিক আছে। কিন্তু যদি আমি কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড নিতে যাই, তাহলে কিছু না, এই পাশে একটা নর্থ পোল, মানে লোক যে চুম্বকগুলো অরিজিনাল, আর এই পাশে একটা সাউথ পোল নিতে হবে, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করবে সেটা কনস্ট্যান্ট কোনদিনই বাড়বে কমবে না। এই অবস্থায় আমি যে লুপটা নিয়েছি, সেই লুপটা এমন একটা লুপ নিয়েছি যেটাকে তুমি সংকুচিত প্রসারিত করতে পারবে, মানে এই রেডিয়াসটা আরটাকে তুমি বাড়াতে পারবে আবার কমাতেও পারবে, এরকম নিয়েছো, ঠিক আছে। তাহলে সেই অবস্থায় তুমি যদি সংকুচিত করো, তাহলে দেখবে এর মধ্যে যতগুলো ফিল্ড লাইন ছিল সেই ফিল্ড লাইনটা কমে গেল, কমবে না, কারণ ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, মানে যে কটা ফিল্ড লাইন আছে সেটাই আছে, কমবে না। বাট যদি রেডিয়াসটা কমে যায়, মানে কি এরিয়াটা কমে যাবে না, তো এরিয়া যদি কমে যায় তাহলে দেখছো কি ম্যাগনেটিক ফিল্ড লাইন কমে যাচ্ছে। আবার এরিয়া যদি বেড়ে যায়, আচ্ছা এটা সমানুপাতে বলবো না, সরি মিস্টেক, হ্যাঁ, ই ডিপেন্ডস অন বি, ই ডিপেন্ডস অন বি, বি বাড়াতে গেলেও ই তৈরি হবে, বি মানে কমাতে গেলেও ই তৈরি হবে, ঠিক আছে। মানে বি কনস্ট্যান্ট রাখলে ই তৈরি হবে না, এটা হলো কথা। কিন্তু এরকম নয় যে এই, অবশ্যই আমার একটা ডিফারেন্স আছে, যে যত বেশি ম্যাগনেটিক ফিল্ড হবে তত বেশি কারেন্ট প্রডিউস হবে, কারণ ঘনত্বটা বেশি হবে, হ্যাঁ, কিন্তু দুটো কেসেই ম্যাগনেটিক ফিল্ড মানে ইএমএফ তৈরি হবে। তো এক্ষেত্রেও তাই, রেডিয়াস বাড়াতে গেলেও ইএমএফ তৈরি হবে, রেডিয়াস কমাতে গেলেও ইএমএফ তৈরি হবে। রেডিয়াস মানে কি, এর মধ্যেকার এরিয়া, তো এই এরিয়ার উপরে কিন্তু ডিপেন্ড করছে, তাহলে এই ইলেকট্রন মানে ইএমএফ প্রডিউস ডিপেন্ডস অন এরিয়া অলসো। যে লুপটা নিয়েছি তার মাঝখানে এরিয়া কত, কারণ এরিয়া যত বেশি হবে তত বেশি ফিল্ড লাইন্স হবে, এরিয়া কমতে গেলেও ফিল্ড লাইন্স কমবে, বাট দ্যাটস মিন এরিয়া চেঞ্জ করার মাধ্যমে আমি কিন্তু ফিল্ড লাইন্সকে চেঞ্জ করতে পারি। ওকে, নেক্সট আরেকটা কি দেখলো, বলছে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, রেডিয়াস বালা লুপটাও কনস্ট্যান্ট, এবার আমি এই লুপটাকে যদি বান করে ঘোরাতে থাকি, এই লুপটাকে যদি বান করে ঘোরাতে থাকি, তাহলে সেই লুপটা কি হবে,
সেই লুপটাকে যদি আমি ঘুরাই তাহলে লুপটা এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন এর সাথে একটা অ্যাঙ্গেল করবে। মনে করো কোনো একটা মুহূর্তে লুপটাকে ঘুরিয়ে আমি এরকম পজিশনে নিয়ে এসেছি, বুঝতে পারছো? তাহলে কি হলো দেখাবো, ম্যাগনেটিক ফিল্ড লাইন সাথে একটা অ্যাঙ্গেল করে গেল না থিটা, বুঝতে পারছো তো ব্যাপারটা? এটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে একদম অ্যালাইন ছিল, এটা ঘুরিয়ে দিলাম তাহলে একটা অ্যাঙ্গেল হয়ে গেল না। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি অ্যাঙ্গেলও করে যে লুপটা নিয়েছি তাহলেও কিন্তু এর মধ্যে ইএমএফ প্রডিউস হয়। তাহলে ইএমএফ অলসো ডিপেন্ডস অন থিটা। এখানে থিটার কস থিটা পার্টের উপর ডিপেন্ড করে। কেন কস থিটা পার্টের উপর ডিপেন্ড করে? কারণ এই লুপটাকে যদি আমি ওদিকে ঘুরাই তাহলে থিটার এই যে আমি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন নিয়েছি তার এই কম্পোনেন্টটা দেখো, যেটা যতটা ঘুরিয়েছি এই কম্পোনেন্টটা কস থিটা কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টটা সাইন থিটা কম্পোনেন্ট। কস থিটা কম্পোনেন্টটা দেখো এর সাথে আবার লিংক করে যাচ্ছে, সাইন থিটা কম্পোনেন্টের কোনো কাজ নেই। তাহলে এই কস থিটা থিটার সাথে কস থিটার মানে থিটা যত বাড়বে কস থিটা কিন্তু তত চেঞ্জ হবে। তাহলে কস থিটা যতটা চেঞ্জ হবে তার সাথেও কিন্তু ই ডিপেন্ড করে। তাহলে ই অ্যাঙ্গেলের সাথে ডিপেন্ড করে, অ্যাঙ্গেলের কোন পার্টটার সাথে ডিপেন্ড করে? কস থিটা। তাহলে বিজ্ঞানী ফ্যারাডে দেখলো যে একটা কোন লুপ আর একটা কোন ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে এই তিনটা জিনিস যদি পরিবর্তন হয়, একটা লুপে ম্যাগনেটিক ফিল্ড অথবা লুপ যেটা নিচে তার এরিয়া অথবা লুপটা এরিয়া ম্যাগনেটিক ফিল্ড দুটোই কনস্ট্যান্ট, যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, চেঞ্জ করতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু ওই লুপটার মধ্যে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল আবিষ্ট হয়। এই যে তৈরি হলো না, এটাকে আবেশ বলা হয় বা আবিষ্ট হয়। এবং তড়িৎ চালক বল আবিষ্ট হতে গেলে কি উৎপন্ন হবে? কারেন্ট উৎপন্ন হবে। তার স্ক্রিনের মধ্যে একটা কারেন্ট তৈরি হয় এবং কারেন্টের ডিরেকশন ক্লক ওয়াইজ হবে না অ্যান্টি ক্লক ওয়াইজ হবে, সেটা পরে আসছি, ওটা আরেকজন বিজ্ঞানী বলবে। হ্যাঁ, ওটাও বাবাদুল্য বিজ্ঞানী লিঞ্চ, সেরা বিজ্ঞানী, ঠিক আছে? তো যাই হোক, আসছি ওটা পরে। তার আপাতত এক কথায় ফ্যারাডে এটাকে বললো যে ই ডিপেন্ডস অন বি a cos theta, and this term BA cos theta is called phi, magnetic flux. চৌম্বকীয় ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স, এটা কি বলা হয়? চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স কি জিনিস? চৌম্বক ফ্লাক্স হলো কোনো একটা এরিয়ার মধ্য দিয়ে, যে কোনো একটা এরিয়ার মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স করেছো, একই তড়িৎ ফ্লাক্স যে বুঝেছো সেটা সহজেই বুঝতে পারছো, যে বোঝনি মন দিয়ে শুনো না একবার। কোনো একটা এরিয়ার মধ্য দিয়ে যদি সেটা কোনো ফিল্ডে থাকে, সেই ইলেকট্রিক ফিল্ড হোক ম্যাগনেটিক ফিল্ড হোক, তাহলে সেই এরিয়ার মধ্য দিয়ে অবশ্যই ফিল্ড লাইন যাবে, বলরেখা যাবে, যাবে তো 100% যাবে। এবার ওই যে লুপটা সেটা যদি তোমার কি বলবো পারপেন্ডিকুলার থাকে, মানে লুপটা এমন ভাবে থাকে যে লুপটাকে পুরো ছেদ, যদি এরকম ভাবে থাকে তাহলে লুপটাকে পুরো ছেদ করে চলে যাচ্ছে। মনে করো লুপটাকে যদি পুরো ছেদ করে চলে যায়, একদম মিডিল দিয়ে ছেদ করে চলে যায়, দ্যাটস মিন লুপটা যেমন করে আছে আর বলরেখাগুলো যদি তার সাথে একদম এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হয়, তাহলে সেই বলরেখাগুলোকে, যে বলরেখাগুলো যে কোনো একটা এরিয়ার উপর, লুপের এরিয়ার উপর পারপেন্ডিকুলার হবে বা লম্ব হবে, সেই সমস্ত বলরেখাগুলোকেই বলা হয় ফ্লাক্স। ওকে, তো এবার যে কোনো লুপের এরিয়ার সাথে তো সব বলরেখা লম্ব নাও হতে পারে, তো যেগুলো লম্ব হবে সেগুলো তো ফ্লাক্স, আর যেগুলো লম্ব হবে না তার কস থিটা কম্পোনেন্টটা দেবে ফ্লাক্স। দেখে নাও ফর এক্সাম্পল, এটা মনে করো এটা লুপ, ঠিক আছে? এটা সাপোজ নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে এই হিসাবে এখানে এই এটা হলো তোমার কি বলবো ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ডের। এবার এটা তার যদি লম্ব ডিরেকশন হয় আর এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এই কম্পোনেন্টটা কত, যে মানে যদি বলি লম্বের সাথে থিটা অ্যাঙ্গেল করে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে, তাহলে থিটা অ্যাঙ্গেল করে যদি কাজ করে তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের এই কম্পোনেন্টটা কত? আর যদি এই ম্যাগনেটিক ফিল্ড বি হয় তাহলে এটা বি কস থিটা না? বুঝতে পারলে কি? তাহলে যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড একটা কোনো তলের সাথে কোনো একটা অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে তার লম্ব বরাবর যে কম্পোনেন্টটা হয় সেটা কস থিটা, এবং লম্ব বরাবর যে কম্পোনেন্টটা সেই পার্টটাই হয়ে গেল তোমার ফ্লাক্সের পার্ট, যেটা লম্ব সেটা ফ্লাক্স। তাহলে ফ্লাক্স কোনটা? যে কোনো ম্যাগনেটিক ফিল্ড যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে সেটা ফ্লাক্স, অথবা পারপেন্ডিকুলার না থাকে সেই ম্যাগনেটিক ফিল্ডের বি কস থিটা পার্টটা ফ্লাক্স। তাহলে এক কথায় বি কস থিটা লেখা যায়।
তাহলে এবার অবশ্যই সেটা এরিয়ার এবার মানে একটা যে কোনো এরিয়াতে যদি একটা ইউনিট এরিয়াতে ফ্লাক্স হয় বি কস থিটা বা বি, একটা ছোট্ট একটা ইউনিট এরিয়াতে ফ্লাক্স কত হতে পারে, হয় বি আর অ্যাঙ্গেল করে থাকলে বি কস থিটা। তাহলে একটা যদি এরিয়া নিই, তাহলে এরিয়া যদি ডিএস পরিমাণ হয় তাহলে টোটাল ফ্লাক্স কত হবে, ইনটু ডিএস, তাহলে কি বিডিএস কস থিটা। আর যদি আমি টোটালটা এরিয়া এস জানি ইন্টিগ্রেশন করে তাহলে বিএস কস থিটা। বুঝতে পারলো কি, এখানে আমি এ দিয়ে লিখছি আর কিছু না, এস এ একই ব্যাপার এরিয়া। তাহলে এই পার্টটাকে বলা হয় ফ্লাক্স, তাহলে বি এ কস থিটা এই পার্টটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে এক কথায় কি বলতে পারলাম, যে কোনো একটা লুপের মধ্যে যদি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, কোন একটা লুপের মধ্যে যদি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় কথাটা কিন্তু মনে রাখবে, ফ্লাক্স থাকতেই পারে, সবসময় থাকে, লম্ব ফ্লাক্সও থাকতে পারে, যেটা অ্যাঙ্গেল করে আছে সেটারও লম্ব ফ্লাক্স থাকতে পারে, কিন্তু যদি চেঞ্জ না হয় তাহলে কোনো রকম ইএমএফ প্রডিউস হবে না। কেন হবে না পরে তো বলছি, সব বলবো, কোনো চাপ নেই। আর চেঞ্জ হলেই বা কেন হবে সেটাও বলবো, কোনো চাপ নেই। কিন্তু প্রশ্ন হলো যে তার মানে বুঝলাম ফ্লাক্স চেঞ্জ না হলে কোনো রকম কারেন্ট প্রডিউস হবে না। ক্লিয়ার? এবার বইয়ে একটা যেটা বুঝিয়েছে সেটা বলে দিই একটু। বই নিয়েছে কি একটা কোনো আরেকটা, হ্যাঁ আমি এইভাবে অ্যাঙ্গেল করে ঘুরেছি, তো ও বই নিয়েছে যে একটা কোনো ম্যাগনেটকে যদি আমি একটা লুপের মধ্যে দিয়ে পাঠিয়ে দিই তাহলে কি হবে, একই ব্যাপার। দেখো এক্ষেত্রে ফ্লাক্স পরিবর্তন হবে, মানে বলরেখা পরিবর্তন হবে, বলরেখা পরিবর্তন হবে মানে ফ্লাক্স পরিবর্তন হবে। বলরেখা যেটা লম্ব বলরেখা সেটা তো ফ্লাক্সই, আর যেটা লম্ব বলরেখা নয় সেটা ফ্লাক্স वाला কম্পোনেন্ট থাকবেই cos থিটা পার্টটা। তার মানে কি বলরেখা পরিবর্তন মানে ওর মধ্যে ফ্লাক্স পরিবর্তন, আর ফ্লাক্স পরিবর্তন মানে ইএমএফ প্রডিউস। কেন প্রডিউস, কিভাবে প্রডিউস পরে বলছি, প্রডিউস হবেই, যত বুঝালাম তাতে বুঝতে পারছো প্রডিউস হবে, প্রডিউস হবে মানে কি কারেন্ট প্রডিউস। তো ওটাই বই এক্সপেরিমেন্ট নিয়েছে যে একটা যদি আমি চুম্বককে যদি একটা লুপের মধ্যে দিয়ে ছুড়ে দিই, মন দিয়ে দেখবে, তাহলে যখন চুম্বকটা আমি ধরে আছি তখন কোনো রকম কারেন্ট প্রডিউস হবে না, কিন্তু চুম্বককে ছেড়ে দিলে 2 মুহূর্তে যখন চুম্বকটা পার করে চলে যাবে এবং যখন চুম্বকটা প্রবেশ করবে 2 মুহূর্তে এখানে কিন্তু কারেন্ট তৈরি হবে। নাম্বার 1, এখানে যে কারেন্টটা তৈরি হবে সেটা ডিউ টু ইএমএফ, এবং সেই ইএমএফ এর ডিউ টু যে কারেন্টটা তৈরি হবে সেটা ডিরেকশন কিন্তু দুদিকে। যখন এটা নিচের দিকে পড়ছে সেই মুহূর্তে কারেন্টটা যদি যে ডিরেকশনে হবে, যখন পার করে চলে যাচ্ছে তখন কিন্তু কারেন্ট ডিরেকশনটা পাল্টে যাবে। কেন পাল্টে যাবে আস্তে আস্তে বুঝতে পারবে, কোনো চাপ নেই। কিন্তু আপাতত কি বললাম, কারেন্ট তৈরি হবে। এবার কারণ কি মানে ফ্লাক্স চেঞ্জটা কিভাবে দেখিয়ে দিচ্ছি। ফ্লাক্স চেঞ্জ হলেই কেন ইএমএফ তৈরি হয় সেই কারণটা কি সেটা জানতে গেলে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। সেই কারণটা আমিও জানতাম না, বইয়ে নেই কোথাও, মানে অনেক মানে চাপ নিয়ে অনেক বই ঘেটে জানতে পেরেছি, বলছি। তো ব্যাপারটা হলো যে আমরা শুধু এই বই থেকে জানতে পেরেছি যে ফ্লাক্স চেঞ্জ হওয়াটাই কারণ, কিন্তু ফ্লাক্স চেঞ্জ হয়ে কি এমন হয় যে ইএমএফ তৈরি হয় সেটা কিন্তু জানতাম না, জেনে জানাচ্ছি, কোনো সব নেই। মন দিয়ে দেখো, তো এখানে কেন চেঞ্জ হচ্ছে সেটা যদি বলি তাহলে মন দিয়ে লক্ষ্য করো যে এই যখন লুপটা এখানে ছিল, মানে এটা চুম্বকটা, তখন এর যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস, দেখো 3টা ফিল্ড লাইন এর মধ্যে লিংক হয়ে আছে, ফলে 3টা 5 মিনিট পর 3টা থাকবে, 10 মিনিট পর 3টা থাকবে, ফলে কোনো কারেন্ট প্রডিউসের ব্যাপার নেই। কিন্তু যে মুহূর্তে আমি ছেড়ে দিলাম তার মানে আস্তে আস্তে জিনিসটা পড়ছে, তার মানে যখন আরো কাছে আসবে তখন এটাও লিঙ্ক করবে, আরো যখন কাছে আসবে এটাও লিঙ্ক করবে, তাহলে আস্তে আস্তে কি ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা বাড়ছে। আর এটা তো অবশ্যই ফ্লাক্স, আর এটার এই কম্পোনেন্ট আছে ফ্লাক্স, এটার এই কম্পোনেন্ট ফ্লাক্স, এটার এই কম্পোনেন্ট ফ্লাক্স, এটার এই কম্পোনেন্ট ফ্লাক্স, প্রত্যেকটারই cos থিটা কম্পোনেন্ট রয়েছে। সো প্রত্যেকটারই ফ্লাক্স রয়েছে, তার ফ্লাক্স গুলো কি বাড়ছে, বলরেখা যতগুলো বাড়বে ফ্লাক্স ততগুলোই বাড়বে, কারণ প্রত্যেকটা বলরেখারই cos থিটা কম্পোনেন্ট থাকবেই। ওকে, সো এবার যখন পার করে চলে গেল তখন কি হলো, যে এই যে বলরেখাগুলো যত দূরে যাবে কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে, আর বলরেখা নাকি ফ্লাক্স কমতে থাকবে। তাহলে কি দুটো মুহূর্তে কি হলো, ফ্লাক্স চেঞ্জ হলো, ফ্লাক্স চেঞ্জ হলে কি হবে, ইএমএফ প্রডিউস হবে, ইএমএফ প্রডিউস হলে কি হবে, কারেন্ট তৈরি হবে, বাস হয়ে গেল। তো এবার তুমি চুম্বককে মানে লুপের মধ্যে দিয়ে পাঠাও নাকি চুম্বকের স্থিতিটাকে লুপটা ওর মধ্যে দিয়ে পাঠাও, ব্যাপারটা তো একই। खरमुजे में बोलो ना একটা চাকু में खरमुजा गिरे या खरमुजा में चाकू गिरे, সেম কাটনা তো तरमुजे खरमुजा কাটে, এরপর ডায়লগ আছে হয়তো। যাই হোক ছাড়াও, তো ব্যাপারটা হলো যে ব্যাপারটা হলো লুপটা চুম্বকের মধ্যে দিয়ে পাঠাও বা চুম্বকটাকে লুপের মধ্যে দিয়ে পাঠাও, ব্যাপারটা তো একই।
তাহলে এক কথায় ফ্লাক্স চেঞ্জ করতে হবে। আর ফ্লাক্স চেঞ্জ করার জন্য হয় লুপ নয় চুম্বক, অথবা লুপ চুম্বক দুটাই হতে পারে, কোনো সমস্যা নেই। দুটার লুপ অথবা চুম্বক দুটার মধ্যে একটাকে অবশ্যই গতিশীল থাকতে হবে, অথবা দুটাই একে অপরের সাপেক্ষে গতিশীল থাকতে হবে। গতিশীল না থাকলে কি কোনোভাবে পোলারিটি চেঞ্জ হচ্ছে, কোনোভাবে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, আর ফ্লাক্স চেঞ্জ না হলে কোনো রকম কারেন্ট প্রডিউস হবে না, কোনো রকম ইএমএফ প্রডিউস হবে না। তারপরে তো ফ্লাক্স চেঞ্জ মানে কিভাবে হলে কিভাবে কারেন্ট প্রডিউস হচ্ছে সেটা পরে যাচ্ছি। আপাতত ফ্যারাডের কথা অনুযায়ী যে ফ্লাক্স পরিবর্তন হলে কি হবে, কারেন্ট প্রডিউস হবে, ইএমএফ প্রডিউস হবে। তার মানে এবার যদি একদম প্রাথমিক মানে সংজ্ঞায় চলে আসি, তাহলে শুধু বলবো, এখনো মনে করো আমি ফ্লাক্স কনসেপ্ট আসিনি, তখন আমি বলবো যে একটা শুধু এক্সপেরিমেন্ট, এটা চোখে দেখলাম খালি, তাহলে এক্সপেরিমেন্ট দেখে আমি বলতে বলবো যে একটা কোনো পরিবাহী লুপ আর একটা চুম্বকের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতি মানে যে একজন স্থির একজন গতিশীল বা দুজনই গতিশীল, নো ম্যাটার, তাহলে কিন্তু যে লুপটা আছে তার মধ্যে ইএমএফ ইন্ডিউসড হবে। সেই ইএমএফ কে বলবো ইন্ডিউসড ইএমএফ আর আবেশী তড়িৎচালক বল, তার দরুন কারেন্ট তৈরি হবে, তাকে বলবো আবেশী কারেন্ট বা ইন্ডিউসড কারেন্ট। হয়ে গেল। এবার অবভিয়াসলি যত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড वाला ম্যাগনেট নেব, তত বেশি ফিল্ড লাইন্স হবে, তত বেশি ফ্লাক্স চেঞ্জ হবে, তত বেশি কারেন্ট প্রডিউস হবে। যত বেশি স্পিডে আমি নিয়ে যাবো, উপরে নিয়ে যাবো, ওঠাবো, তত বেশি কি হবে, ফ্লাক্স চেঞ্জ তাড়াতাড়ি হবে, তত বেশি তাড়াতাড়ি কারেন্ট তৈরি হবে, তত বেশি কারেন্ট তৈরি হবে। তাহলে আর যত বেশি পাক থাকবে তত বেশি ইএমএফ ইন্ডিউস হবে, ফিল্ড লাইন্স তত বেশি তারের সাথে লিঙ্ক করবে, তত বেশি ইএমএফ ইন্ডিউস হবে, তত বেশি কারেন্ট তৈরি হবে। তাহলে এতগুলো জিনিসের উপর কিন্তু উৎপন্ন কারেন্টটা ডিপেন্ড করছে, এটা তো দেখে নিলাম। এবার ফ্লাক্স যখন আমি এবার ফ্যারাডের সূত্রে চলে আসি, ফ্লাক্স কনসেপ্টটা পেয়ে গেলাম। ফ্লাক্স কনসেপ্ট পাওয়ার পর ফ্যারাডে বলে ফেললো যে এক কথায় যতক্ষণ চৌম্বক ফ্লাক্স একটা কোনো লুপের সাথে পরিবর্তিত হতে থাকবে, নো ম্যাটার হাউ, সে এইভাবে হোক, লুপটাকে রেখে ম্যাগনেটিক ফিল্ড পাল্টে হোক, বা লুপটাকে স্থির রেখে ম্যাগনেটিক স্থির রেখে লুপটাকে ঘুরিয়ে হোক, যেভাবেই হোক, যতক্ষণ ফ্লাক্স পরিবর্তন হতে থাকবে ততক্ষণ ওই লুপের মধ্যে ইএমএফ ইন্ডিউস হতে থাকবে। পরিবর্তন বন্ধ, ইন্ডিউসড ইএমএফ হওয়া বন্ধ। আর যত বেশি পরিবর্তন হবে তত বেশি ইন্ডিউসড ইএমএফ তৈরি হবে। কারেন্ট তো তার ধরুন, তাহলে কারেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, কারেন্ট তো সমানুপাতিক হবেই ইএমএফ এর। তাহলে আমি ইএমএফ জানতে পারলে তো হয়ে গেল। তো অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ফার্স্ট ল, যে একটা তড়িৎ পরিবাহী তার যার মধ্যে কোনো ব্যাটারি নেই, তার সাথে যতক্ষণ ফ্লাক্স পরিবর্তন হতে থাকবে ততক্ষণ ওর মধ্যে দিয়ে ইন্ডিউসড ইএমএফ তৈরি হবে। যে মুহূর্তে ফ্লাক্স পরিবর্তন চেঞ্জ শেষ, সেই মুহূর্তে ওর মধ্যে ইএমএফ ইন্ডিউসড হওয়া শেষ। এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র বলছে, এটা ম্যাথমেটিক্যাল সূত্র, যে ইন্ডিউসড ইএমএফ যদি ই নাম দিই, ইট ইজ প্রপোর্শনাল টু ডিফাই ডিটি, দ্যাটস মিন কি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। কেন ডিফাই ডিটি ইউজ করলাম? 5/t ইউজ করতে পারতাম, রেট অফ চেঞ্জ অফ পরিবর্তনের হার মানে কি 5/t, ডিফাই ডিটি ইউজ করলাম ফর এটাতে সব কভার হয়ে যাচ্ছে, অল্প ফ্লাক্স হোক আর বেশি ফ্লাক্স হোক, ঠিক আছে? তো ডিফাই ডিটি নিয়ে বললাম, তো ই ইজ প্রপোর্শনাল টু ডিফাই ডিটি। ওকে, তাহলে এটাই হয়ে গেল তোমার ফ্যারাডের সেকেন্ড ল। তাহলে বুঝতে পারলে দুটো ল। এখনো আমি কিন্তু কারণটা বলছি না, কারণ পরে আসবো। এখন আমি শুধু ইন্টারেস্ট, এবার নেক্সট আমার ইন্টারেস্ট হলো উৎপন্ন কারেন্ট যেটা হবে তার ডিরেকশন কি হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। যদি একটা পরিবাহী লুপ হয় তাহলে সেক্ষেত্রে তো ডিরেকশন মানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজই হয়। যদি একটা চারকোনা লুপ হয় তাহলে সেক্ষেত্রে কেমন হয় সেটা আবার অন্য ল দিয়ে বলবো, ঠিক আছে? কিন্তু আপাতত যেটা মানে পরিবাহী লুপ, সেক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু কিন্তু ডিফাই ডিটি। আবার এখান থেকে আমি ডিফাই ডিটা বের করে নিতে পারি। এখান থেকে ফাই ইজ ইকুয়াল টু কি হবে, বি ম্যাগনেটিক ফিল্ড ডিএস কস থিটা, এটাই তো হবে। এটা যদি বসিয়ে দিই মানে তাহলে পেয়ে যাবো। হ্যাঁ, তো এই হলো ইনডিউসড ইএমএফ। তো নেক্সট হলো ফাইটাই বসছে যে ইএমএফ এর মানটা হবে, সেটা আমি বের করছি। আগে আমি লেঞ্জ লটা পড়ে দিই। লেঞ্জ ল, লেঞ্জের সূত্র দিয়ে আমি এখন যেটা করতে যাইবো সেটা হলো এই যে লুপটাতে কারেন্টটা কোন দিক তৈরি হবে সেটা বলবো, ঠিক আছে? লুপের ক্ষেত্রে কিন্তু লেঞ্জ ল অ্যাপ্লাইড ফর লুপ, মানে সার্কুলার লুপ, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার লুপ হলে সেটা একটু আলাদা, সেটা আমি পরে করবো। হ্যাঁ, সেটা অন্য একটা ল দেশে পাবো। তো যদি আমি সার্কুলার লুপ নিই, তাহলে সেই সার্কুলার লুপের ক্ষেত্রে বলছে এই লুপটাতে কারেন্ট এমন দিকে ইনডিউস হবে, মানে কারেন্ট ইনডিউস কারেন্টের দিক এমন হবে যাতে এই কারেন্টটা
তৈরি হওয়া কারেন্টটা তার তৈরি হওয়ার কারণকে বাধা দেয়। কথাটা মন দিয়ে দেওয়ার সময় একটা লুপের মধ্যে যখন একটা চুম্বকে আমি পাঠাবো তখন তার মধ্যে যে ইনডিউসড ইএমএফ অর্থাৎ ইনডিউসড কারেন্ট অর্থাৎ আবেশিক তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। সেই তৈরি হওয়া তড়িৎ প্রবাহটা এমন দিকে হবে যে যাতে সে তার তৈরি হওয়ার কারণকে বাধা দেয়। আরেকবার যদি শুনতে হয় রিপিট করে দেখে শুনে নাও, মানে ভিডিওর পিছনে করে শুনে নাও। এবার আমি ব্যাখ্যা করি, একটা করে বলি। প্রথমে বলছে এর উৎপন্ন হওয়া কারেন্টটা তৈরি হওয়াকেই বাধা দেবে। তো তৈরি হচ্ছে কার জন্য? চুম্বকের জন্য। চুম্বকের কোন কারণে এখানে তৈরি হচ্ছে? চুম্বকটা নিচের দিকে আসছে বলে, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে বলে। প্রথমত ফ্লাক্স চেঞ্জ কেন হচ্ছে? চুম্বকটা নিচের দিকে পাঠাচ্ছি বলে। তাহলে এক কথায় চুম্বককে নিচের দিকে পাঠাচ্ছি, তারপরে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তারপরে এখানে কারেন্ট তৈরি হচ্ছে। তাহলে এখানে কারেন্ট তৈরি হওয়ার কারণ কি? চুম্বকটা নিচের দিকে আসা। তাহলে কারেন্ট তৈরি হওয়ার কারণকে বাধা দেওয়া মানে কি? চুম্বকটাকে নিচের দিকে আসতে বাধা দেওয়া। তাহলে চুম্বককে নিচের দিকে আসতে বাধা দিতে পারে কে? একমাত্র আরেকটা কোনো চুম্বক। সেই চুম্বকের কোন পোল? নর্থ পোল। তার মানে এখানে নর্থ পোল যেহেতু আসছে, এটাকে বাধা কে দিতে পারে? একটা চুম্বককে, আরেকটা কোনো চুম্বক। তাহলে এখানে কারেন্ট এমন ভাবে তৈরি হবে যাতে এর চুম্বকে পরিণত হয় এবং তার নর্থ পোলটা এ পাশে থাকে। আমরা তো এটা আগেই জানি যে একটা লুপের মধ্যে দিয়ে কারেন্ট তৈরি হলে সেটা চুম্বকে পরিণত হয়। পড়াতে চুম্বক ধরনের পড়ালাম না? এবং তার পোলটা কেমন হয়? যদি কারেন্টটা এরকম ক্লক ওয়াইজ হয় তাহলে পোলটা হয় সাউথ পোল, আর কারেন্ট যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তাহলে পোলটা হয় নর্থ পোল। শিখে দিচ্ছি তো? হ্যাঁ। তাহলে এইখানে এই লুপটা আপারে নর্থ পোল যদি তৈরি হয় তাহলে সেই নর্থ পোল বালা এই চুম্বকটা এখন পরিবাহিতা চুম্বক হয়ে গেল। সেই চুম্বক কি করবে? বাধা দেবে, দেবে তো? ডাস্টবিন এখানে নর্থ পোল তৈরি হতে হবে, নর্থ পোল তৈরি হবে। নর্থ পোল তৈরি হওয়া মানে কারেন্ট হতে হবে এই ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। বুঝতে পারলে? তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ এখানে কারেন্ট তৈরি হয়, তাহলে এখানে নর্থ পোল তৈরি হবে। অবভিয়াসলি অপোজিট দিকে দেখো তোমার হয়ে গেছে ক্লক ওয়াইজ কারেন্ট। ঠিক আছে? এবার দেখো, এবার যেই মুহূর্তে এটা নামছে তাহলে এখানে নর্থ পোল তৈরি গেল, ফলে এটাকে নামতে বাধা দিচ্ছে। তার মানে এই বাধা বলের বিরুদ্ধে একে নামতে হচ্ছে। দেখুন, বাধা বলের বিরুদ্ধে একে নামতে হচ্ছে মানে এখানে একটা পজিটিভ কার্য করতে হচ্ছে। সেই পজিটিভ কার্যটা কি? শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখান থেকে একটা জিনিস পেয়ে গেলে, কি পেলে? যে মানে এই যে ম্যাজিকটা করলে, যেটা চুম্বকে পাঠালে কারেন্ট তৈরি হলো, সেই কারেন্টটা শক্তি, তোর শক্তি তো, সেই শক্তির কিন্তু সৃষ্টি হয়নি। এই যে পজিটিভ কার্য করলে সেই কার্যটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে কিন্তু মানে শক্তি সংরক্ষণ সূত্র উল্লঙ্ঘিত হয়নি, একদম মানা হয়েছে। ওকে, সো এই হয়ে গেল কেস। তাহলে এখানে নর্থ পোল অবভিয়াসলি অপোজিটে সাউথ পোল তৈরি হয়েছে। ওকে, আসার সময় এবার চলে যাচ্ছে। এবার চলে যাওয়া মানে কি? সাউথ পোল চলে যাচ্ছে, তাকে আটকাতে হবে। বাধা মানে কি? আটকানো। চলে যাওয়ার কারণে কারেন্ট তৈরি হচ্ছে, তাহলে কারণটা কি? চলে যাওয়া, আটকাতে হবে। আটকানো মানে কি? এদিকে সাউথ পোল তৈরি হতে হবে, সরি এই উল্টো দিকে নর্থ পোল তৈরি হতে হবে। কারণ নর্থ পোল সাউথ পোলকে আটকায়। তাহলে উল্টো দিকে যখন নর্থ পোল তৈরি হবে তখন ফ্রন্টে কি তৈরি হবে? ফ্রন্টে সাউথ পোল তৈরি হবে। তার মানে কি? পরের মুহূর্তে কারেন্টের ডিরেকশন পাল্টে গেল। দেখো, বুঝতে হবে ব্যাপারটা। আমি শুধু আপার সারফেসটা দেখছি। আপার সারফেস যখন নর্থ পোলটা নামছিল তখন এখানে নর্থ পোল তৈরি হলো বিকর্ষণ করার জন্য, কিন্তু যখন এরা পার করে চলে যাচ্ছে তখন নিচে নর্থ পোল তৈরি হতে হবে, তাই না? কারণ একে আকর্ষণ করে আটকাতে হবে, যেতে দেওয়া যাবে না। তাহলে নিচে নর্থ পোল তৈরি মানে কি? উপরে সাউথ পোল। কারণ উপরে যখন নর্থ পোল তৈরি হয়েছিল নিচে সাউথ পোল তৈরি হয়েছিল। তার মানে কি? যখন চুম্বকটা ওর মধ্যে ঢুকছে তখন কারেন্ট অ্যান্টি ক্লক ওয়াইজ, যখন পার করে চলে যাচ্ছে তখন কারেন্ট ক্লক ওয়াইজ। তাহলে যে কোনো একটা দিক দিয়ে দেখলে চুম্বকটা যে মুহূর্তে ঢুকছে সেই মুহূর্তে ক্লক ওয়াইজ, আবার যে মুহূর্তে চলে যাচ্ছে সেই মুহূর্তে অ্যান্টি ক্লক ওয়াইজ, যে মুহূর্তে চলে যাচ্ছে সেটা ক্লক ওয়াইজ। আবার যদি ফিরে নিয়ে আসি তাহলে আবার পাল্টে যাবে ডিরেকশন, আবার উপরে আবার পাল্টে যাবে। তাহলে প্রতিটা মুহূর্তে কিন্তু এই কারেন্টের ডিরেকশনটা পাল্টাতে থাকে। তাহলে কারেন্টের ডিরেকশনটা লেঞ্জের সূত্র দিয়ে পেয়ে গেলে সেই সূত্রটা কিন্তু শক্তি সংরক্ষণ সূত্রকে অমান্য করে না। ওকে, ক্লিয়ার? তাহলে লেঞ্জের সূত্র আমরা শিখে ফেললাম। ওকে, লেঞ্জের সূত্র শিখে নিলাম আমরা, ফ্যারাডের সূত্র শিখে নিলাম, তার কারেন্টের সূত্র দেখে নিলাম। এবার লেঞ্জের সূত্র যদি এখানে অ্যাড করে দিই তাহলে এখান থেকে আমি ফ্যারাডের সূত্রকে, মানে ফ্যারাডের সূত্র আর লেঞ্জের সূত্র যদি একসাথে মডিফাই করি তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে। এখানে মাইনাসটা বোঝায় কারেন্টের ডিরেকশন। সেই কারেন্টের ডিরেকশনের মাইনাস কি বোঝায়? যে কারেন্টটা সবসময় বাধা বল হিসাবে কাজ করে, রিভার্স
কারেন্ট দেয় সবসময়, মানে যে ওয়াইজ আমি যে কারেন্টটা আমাকে চুম্বকটাকে নিজেদের বাধা দিবে সেই রেসপেক্টে একটা মাইনাস ইউজ করলে এই সূত্রটা দিয়ে আমি ফ্যারাডেস ল প্লাস তোমার কি বলে এটাকে লেন্স ল একসাথে মানে কম্বাইন করে বলতে পারি। ওকে, সো আমরা ই পেয়ে গেলাম। আচ্ছা এখানে একটা জিনিস, যদি পাক সংখ্যা n থাকে তার সাথে ডিপেন্ড করে, সো ই ফাইনাল প্রপোর্শনালিটি হলো মাইনাস n d5 dt, এর কনস্ট্যান্টটা 1 হয়, দ্যাট ইজ n মাইনাস n d5 dt। এটা হলো ইনডিউসড ইএমএফ, মন দিয়ে মনে রাখবে, ধ্যান দিয়ে মনে রাখবে যে এটা হলো ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা। ওকে, এটা দিয়ে যে ফর্মুলাটা হয়, এটা দিয়ে যখন ইটা বের করব, সেই ইটা হয় ই নট সাইন ওমেগা টি, সেটা পরে চ্যাপ্টারে আসবে, এখন এটা মাথা ঢুকাবো না, চাপে পড়ে যাবে। এটা দিয়ে পরে শেখাচ্ছি। ফ্লাক্স যদি বসিয়ে আমি ক্যালকুলেশন করে শেখাই তাহলে যেটা হবে সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং, ঠিক আছে, সেটা পরে শেখাবো, সেটাকে অল্টারনেটিং কারেন্ট বলে, পরে চ্যাপ্টারে শেখাবো। এই চ্যাপ্টার এটা বুঝাচ্ছি না, আপাতত যেটা দেখাচ্ছি সেটা দেখো। তাহলে আমরা ই পেয়ে গেলাম মাইনাস এন d5 dt। এখান থেকে যদি আমরা কারেন্ট বের করতে চাই পেয়ে যাবো যে মানে লুপে যে রেজিস্ট্যান্স নিয়েছি তার রেজিস্ট্যান্স লাগবে খালি যে ই বাই আর, দ্যাট ইজ শুধু যদি ভ্যালু নিই তাহলে মাইনাসটা নিব না, এন বাই আর d5 dt। এখান থেকে যদি আমি চার্জ জানতে চাই কত চার্জ পাস হয়েছে সেটা বের করে তারপর ডিটি এর নিচে চলে গেলাম, আই ডিটি ইজ ইকুয়াল টু এন বাই আর d5, ইন্টিগ্রেশন করে দাও 0 টু কিউ, আর এটা ইন্টিগ্রেশন phi1 টু phi2, দ্যাট ইজ ইকুয়াল টু আই ডিটি মানে কি কিউ, তো মানে আইটা বেরিয়ে গেল 0 টু টি, সরি টাইমের 0 টু টি, তাহলে আই ডিটি মানে কিউ, দিস কিউ ইকুয়াল টু n বাই r থেকে গেল এদিকে d5 5 ডিভাইড বসালে phi2 মাইনাস phi1, তাহলে এটা হলো আধান, কতটা আধান পাস করবে। তাহলে আমরা লেঞ্জের সূত্র, ফ্যারাডের সূত্র এগুলো সব শিখে ফেললাম। শুধু তোমাদের মানে একটা মনে খচখচানি খেয়ে গেল যে মানলাম ফ্লাক্স চেঞ্জ হয়, তার ফলে কারেন্ট তৈরি হয়, তার ফলে ইনডিউসড ইএমএফ তৈরি হয়, বাট কি এমন হয় তারটার ভেতরে, কি এমন হয়, কি এমন ইলেকট্রনের কি ঘটনা ঘটে যেটা তার যেখানে কোনো ব্যাটারি নেই তার যে কোনো একটা পজিশন, একটা পোর্শন ইএমএফ তৈরি হয়ে যায়, ইএমএফ প্রডিউস করে, সেই ইএমএফ এর জন্য কারেন্ট হয়। কি এমন ঘটনা ঘটে? ফ্লাক্স চেঞ্জ তো বুঝলাম, ফ্লাক্স চেঞ্জ তো একটা ঘটনা বললাম, কিন্তু মানে একদম যেটা আমি জানি, আমার যে জানা কনসেপ্ট, সেই জানা কনসেপ্ট থেকে মিলাতে পারছো কি? সেটা তো মিলছে না, যে কেন কারেন্টটা প্রডিউস হয়, কেন ইএমএফটা তৈরি হয়, তার কারণ কি, তো সেটা আমরা পরের ক্লাসে বোঝাবো, ঠিক আছে? এই ক্লাসে শেষ করলাম, 37 মিনিট অলরেডি পার করে গেছে। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই। ক্লাসগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। চলো টাটা।